এই পরিকল্পনার কথা কিন্তু আজকে উনি নতুন বলেননি। আজকে বাংলাদেশের মাটিতে এসে উনি নতুন প্রথমবারের মতো বললেন যে ওনার পরিকল্পনা রয়েছে, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা রয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগেই যেই ঘোষণা করেছেন ৩১ দফা কর্মসূচি, সেই কর্মসূচির কথাই উনি উল্লেখ করেছেন। সেটি উল্লেখ করে তিনি বলেছেন যে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ নিয়ে আমার পরিকল্পনা রয়েছে, আমি আপনাদের সহযোগিতা চাই। এর মানে উনি আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে উনি ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, ওনাকে সুযোগ দেওয়ার, সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার উনি আহ্বান জানালেন। তারেক রহমান বলছিলেন যে সবচেয়ে বেশি যেই গুরুত্ব দিয়েছেন ওনার বক্তব্যে সেটি হচ্ছে যে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার উপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গত কয়েকদিনের যে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে, সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনি জানেন, আমাদের দর্শকরা অবহিত আছেন। আমাদের হাদি হত্যাকাণ্ড, হাদির শহীদ হওয়া, এই ঘটনাগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে সবার আগে এখন সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা। সেটি নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা চাইলেন। বললেন যে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে কোনো কিছুই কাজে আসবে না, এটি মনে করিয়ে দিলেন। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এবং যারা আজকে এখানে উপস্থিত নাই সেই সমস্ত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি চেয়েছেন, যে সকল রাজনৈতিক দলকে তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি, সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করি। সবাই একসাথে না হলে, এক প্ল্যাটফর্মে না আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এটি উল্লেখ করে তিনি সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। আপনাকে বলতে চাই যে ওনার এই 15-20 মিনিটের বক্তব্যে তিনি বারবার যেই কথাটি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, দেশকে নিয়ে পরিকল্পনার কথা বলেছেন, দেশকে নিয়ে ভাবনার কথা বলেছেন। তিনি দীর্ঘ 1.5 যুগ তিনি দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটাতে হয়েছে, কিন্তু দেশ থেকে, দেশের মানুষ থেকে তিনি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য বিচ্যুত হননি। মানুষের আবেগ অনুভূতি থেকে তিনি বিচ্যুত হননি, এই কথাটি তিনি বারবার উল্লেখ করেছেন। তারেক রহমান বলছিলেন যে তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন মৃত্যু সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেটি উল্লেখ করে তারেক রহমান বলেছেন যে বেগম জিয়ার প্রতি বিগত সরকারের যে আচরণ, সেই কথাটি তিনি উল্লেখ করেছেন যে তার প্রতি, জিয়া পরিবারের প্রতি বিগত সরকারের কি আচরণ ছিল সেটি তিনি বিস্তারিত না বললেও সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে আমি এখানে বা দেশের মাটিতে বা বিদেশে থাকলেও আমার মনটি পড়ে রয়েছে, আমার মায়ের কাছে আমার মনটি পড়ে রয়েছে। আমি সন্তান হিসেবে আমার মায়ের কাছে দাঁড়াবার, মায়ের কাছে শয্যা পাশে যাওয়ার যে আমার যে সুযোগ সেটি আমি পাইনি, বারবার বঞ্চিত হয়েছি, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। তারেক রহমান তার বক্তব্য শেষে এখনই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনার গাড়ি বহরটি এখন এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা হচ্ছে। এই সভামঞ্চের আশেপাশে রাস্তার দুধারে যে অসংখ্য মানুষ, গত কয়েকদিন ধরে যে মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে এসছেন, দেশের নানা প্রান্ত থেকে এসছেন, দেশের প্রতিটি উপজেলা থেকে এসছেন, জেলা থেকে এসছেন, সেই মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের গাড়িবহর এগিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনি জানেন যে তারেক রহমান কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12টার সময় তার বিমান অবতরণ করেছে 11:44-এ, কিন্তু আনুষ্ঠানিকতা শেষে তার এই সভামঞ্চে আসতে কিন্তু কয়েক ঘন্টা লেগে গেছে, প্রায় 5-6 ঘন্টা লেগে গেছে। এই মানুষের ভিড় ঠেলে তার গাড়ি বহরকে এখানে আসতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা, বিশেষ করে নেতাকর্মীদের, তাদের প্রিয় নেতাকে 1.5 দশক ধরে তারা দেখতে পাননি, তাকে কাছ করেছে প্রত্যেকটি নেতাকর্মীর কণ্ঠে, চোখে মুখে। তারা তাদের নেতাকে পেয়ে উৎফুল্ল, উজ্জীবিত। তারা বলছেন তারেক রহমানের এই আগমন শুধুমাত্র বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এবং তারেক রহমানের যে পরিকল্পনা, তারেক রহমান যেভাবে দেশকে এগিয়ে নিতে চান, তার এই দেশে ফেরার মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার খুলে যাবে আগামী জাতীয় নির্বাচনে। আজকে যে জনস্রোত